দুপুর একটার খবর দিনভর আর দুপুর একটার খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হচ্ছে বারাসাত মেডিকেলের মর্গে দেহ এবং সেই মৃতদেহের একটি চোখ উধাও হয়ে যায় অভিযোগ ওঠে। চুরির অভিযোগ ওঠে, চোখ চুরির অভিযোগে পরিবার সরব হয়। মঙ্গলবার আমরা দেখেছিলাম হাসপাতালের সামনে বিক্ষোভ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি দাঁড়িয়ে পড়েন এবং কথা বলেন, তদন্তের আশ্বাস দেন। আর এখান থেকেই প্রশ্ন ওঠে, ফরেনসিক টিম তারা পৌঁছে যায় বারাসাতে চোখ চুরি কে করলো এই প্রশ্ন ওঠে। এবং এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বারাসাত মেডিকেলে বহু ছুঁচো ইঁদুরের উপস্থিতি। আর বারাসাতে চোখ চুরি ইঁদুরের বা চোখের আইবল নাকি অবশিষ্ট ছিল। এবং মেডিকেল ফরেনসিক বিশেষজ্ঞরা তারা ঠিক কি বলছেন, এক্স্যাক্টলি কি উঠে আসছে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আমরা গতকাল এবং তার আগের দিনও প্রত্যেকটা আপডেট দিচ্ছিলাম দর্শকদের, এখনো পর্যন্ত মেডিকেল ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কি বলছেন, কি রিপোর্ট পাওয়া যাচ্ছে? গতকাল দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়েছিল এই প্রীতম ঘোষের, এবং একই সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা ফরেনসিক বিশেষজ্ঞ সমেত 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছিল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। তারা সেখানকার মর্গে গিয়ে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। এবং যেটা সূত্রের খবর, যেটা প্রাথমিকভাবে এই ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যে তথ্যটা উঠে এসেছে যে এই প্রীতম ঘোষের তার বাঁ চোখ চুরি হয়ে গেছে, এমনটাই অভিযোগ করেছিলেন তার পরিবার। কিন্তু যেটা ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন যে তার বাঁ চোখের আইবল বা চোখের মণি, আমরা যেটা সাধারণ ভাষায় বলি চোখের মণি বা অক্ষি গোলক, সেটা ঠিক ছিল। কিন্তু চোখের কোটর, অর্থাৎ এই যে চোখের মণিকে ঘিরে থাকে যে হাড় যেটা চোখের মণিকে রক্ষা করে, সেই কোটরের বেশ কিছুটা অংশ খুবলে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ইঁদুর বা ছুঁচো জাতীয় কোনো রকম ক্ষুরোধার দাঁত সম্পন্ন প্রাণী এই চোখের যে কোটর, সেই কোটরের বেশ কিছুটা অংশ খুবলে নিয়েছে। এবং এখান থেকেই সেই রিপোর্ট পাঠানো হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। এবং পাশাপাশি আজকেই এই চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায়, বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এই চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞদের তরফ থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট বারাসাত জেলা পুলিশের কাছে পৌঁছাবে। পাশাপাশি পরিবারের কাছেও মুখ বন্ধ করা খামে এই রিপোর্ট পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে এটা মনে করা হচ্ছে যে এই যে মর্গে দীর্ঘদিন ধরে ফ্রিজার খারাপ থাকায় সেখানে ইঁদুর এবং ছুঁচো তার উপদ্রব মারাত্মক আকারে বেড়েছিল, তার ফলে সেখান থেকে এইরকম একটা ঘটনা ঘটেছে, এমনটাই প্রাথমিক অভিমত করছেন সেখানকার ফরেনসিক বিশেষজ্ঞরা। একেবারে অবশ্যই নজর থাকবে আজকে চোখ চুরি রিপোর্ট পেশ বিশেষজ্ঞদের। ফরেনসিক রিপোর্ট যাবে বারাসাত পুলিশের কাছে, পরিবারের হাতেও তুলে দেওয়া হবে রিপোর্ট। এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন, কি অভিযোগ উঠেছিল, পরিবার সরব হয়েছিল এবং যশোর রোডে সেই বিক্ষোভ দেখে মুখ্যমন্ত্রীও দাঁড়িয়ে পড়েছিলেন। তার নির্দেশে কমিটি গঠন করে তদন্তও শুরু হয়েছে এবং মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। দেখাবো ডিটেল রিপোর্ট। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময় বনগাঁ থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। বায়োডাটাটাও মার নিয়ে নাও, আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির 3 সদস্য। তাঁরা মর্গেও যান, সুপারের সঙ্গে কথা বলেন।
সিএম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডি কে রেখেছি। তারা দেখলেই তাদের মতো এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি এএমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন, সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ, এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের ভবন, সেই ভবনে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে দেদার ফাটানো হলো বাজি। পাশে হাসপাতাল, শিশুদের ওয়ার্ড, সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। শব্দ দূষণ, বায়ু দূষণ করে সন্ধে থেকে রাত পর্যন্ত চলল বাজি ফাটানো। দেদার ফাটছে বাজি। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। এই হাসপাতাল চত্বরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফাটানো হলো বাজি। শিশু বিভাগের থেকে কয়েক পা দূরে। তাতে কি বিয়ের অনুষ্ঠানে বাজি রংবাজি দেখল সরকারি হাসপাতাল। ভাবে বাজির আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম। হসপিটালে প্রচুর শিশু, সব ধরনের পেশেন্ট, বিভিন্ন হার্টের পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, সব ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে থাকে। এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয়, তাহলে এটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না। অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতেও পারবে না। তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখেছে, প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ দেখছে, বুঝতে পারছি হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোন রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। ইসলামপুর মহকুমা হাসপাতালে শিশু বিভাগ। এই হাসপাতাল চত্বরে রয়েছে জেলা পরিষদের ভবন, একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া। এই ভবন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানেই সন্ধ্যা থেকে বাজির তাণ্ডব। বিয়ে বাড়ির পাশে হাসপাতাল, হাসপাতাল চত্বরে বাজি ফাটানোই যায় না, কিন্তু সেসব কে মানছে? বায়ু দূষণ, শব্দ দূষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে চলল রংবাজি। বাজির রংবাজি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা কেটেছে, এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না। অতিথি দিবস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগটা, একদম বাচ্চাদের যে বিভাগটা, স্যার সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম, সেটা ওনারা যদি সচেতন না হয়, এবার আমরা এসডিও থ্রু যা পদক্ষেপ নেব, এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আর নজর রাখবো এবার এসএসসি নতুন নিয়োগ মামলায় নয়া মোড়। এসএসসি নিয়োগে ওএমআর প্রকাশের নির্দেশ হাইকোর্টের। কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে, আরো ডিটেল জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন গতকালের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং বাকি বিষয়গুলি জানার পর 2025 সালের এসএসসির যে 36,000 শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া, তার যাবতীয় ওএমআর অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ প্রত্যেক ওএমআর সংখ্যাটা প্রায় 5.5 থেকে 6 লক্ষ, এই ওএমআর প্রকাশ করতে হবে এবং 10 ডিসেম্বর মামলা পরবর্তী শুনানি, তার মধ্যে যত দ্রুত সম্ভব ওএমআর কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। দ্বিতীয়, এই ক্ষেত্রে অভিযোগ ছিল মামলায় একাধিক অযোগ্য প্রার্থী, অর্থাৎ 2016 সালের যারা প্যানেল মেয়াদ উত্তীর্ণ অবস্থায় চাকরি পেয়েছিলেন, যেমন নবম, দশমের ক্ষেত্রে
এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দুটো কাটাম মার্কস রয়েছে, 27শে নভেম্বর 2018 এবং 12ই মার্চ 2019। এই সময়কালের পরে যে নিয়োগগুলি হয়েছে সেগুলি প্যানেল মেয়াদ উত্তীর্ণ। আইন অনুযায়ী এগুলি হচ্ছে কার্যত টেন্টের যে তালিকা, অযোগ্যদের তালিকা, যা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ রাখে, কিন্তু সেই তালিকা আজ পর্যন্ত সঠিকভাবে প্রকাশ হয়নি। এক্ষেত্রে বিচারপতি নির্দেশ দিয়েছেন নবম, দশম এবং একাদশ দ্বাদশের 2016 যারা চাকরি পেয়েছিলেন, পরে সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারিয়েছিলেন, সেই চাকরি হারাদের মধ্যে কতজন রয়েছে প্যানেল মেয়াদ উত্তীর্ণ অবস্থায় চাকরি পেয়েছেন সেই তালিকাও প্রকাশ করতে হবে। এবং মামলাকারীদের যুক্তি, এই সংখ্যাটা প্রায় 6 থেকে 6,500 হবে এবং তাদের অভিযোগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওই প্যানেল মেয়াদ উত্তীর্ণ যারা অযোগ্য তারা সুযোগ পেয়েছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। এই অবস্থায় সেই তালিকা অতি দ্রুত প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এই অর্থাৎ প্যানেল মেয়াদ উত্তীর্ণ 2016 থেকে যারা নির্বাচিত হয়েছিলেন বা চাকরিতে যোগ দিয়েছিলেন, সেই তালিকায় যদি কেউ পরীক্ষায় বসে থাকেন 2025 সালে, তাদের ভাগ্য কিন্তু কলকাতা হাইকোর্ট নির্ধারণ করবে, এমনটাও পরিষ্কারভাবে বিচারপতি সিনহা জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে এসএসসি সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার এই সওয়াল করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে, সেই সুপ্রিম কোর্টের আদেশেই তারা এই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন। 31শে ডিসেম্বরের মধ্যে 36,000 শিক্ষক শিক্ষিকা নিযুক্ত করার কাজ পুরো দমে চলছে, চূড়ান্ত পর্যায়ে চলছে। এই অবস্থায় যদি হাইকোর্ট এই ধরনের নির্দেশ দেয়, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা তাদের পক্ষে সম্ভব নয়। বিচারপতি অমৃতা সিনহার সাফ জবাব এসএসসির উদ্দেশ্যে, গোড়া থেকে এই নিয়োগ প্রক্রিয়াকে একেবারে স্বচ্ছ করতে হবে। তার জন্য যা যা করা প্রয়োজন আদালত মনে করছে সেই নির্দেশ জারি করছে। অর্থাৎ স্টেপ 1-এ যদি কোনো ভুল হয়ে থাকে এই 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় এবং সেটা তাড়াহুড়োর ব্যস্ততায় যদি 31শে ডিসেম্বরের মধ্যে এরকম একটা অসম্পূর্ণ প্রক্রিয়াকে মধ্যে চাকরি দেওয়া হয়, তাহলে তার ভবিষ্যৎটা আরো খারাপ হবে, যেটা আদালত কখনোই চায় না। কারণ পূর্বের অভিজ্ঞতা, অস্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতির অভিযোগ, কাজে সেই বিষয়গুলি কোনোরকম পুনরাবৃত্তি আদালত চায় না। তাই এক মেয়াদ উত্তীর্ণ সকল প্যানেল প্রকাশ, যাদের চাকরি পেয়েছে তাদের এই তালিকাটা প্রকাশ করতে হবে এবং 2025-এর সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। এই প্রক্রিয়া থেকে, বিচারপতির এই মন্তব্য থেকে এবং গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে একটা বিষয় স্পষ্ট, 31শে ডিসেম্বরের মধ্যে 35,600 বা 700 এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যার রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, একাদশ দ্বাদশের ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় শেষের দিকে, এই প্রক্রিয়া আদৌ সম্পূর্ণ করা যাবে কিনা সেটাই একটা বড়সড় প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে। কাজেই হয়তো এসএসসিকে, হয়তো মধ্যশিক্ষা পর্ষদকে, হয়তো আবারও সুপ্রিম কোর্টে ওই শিক্ষা বোর্ডের ডেডলাইন বাড়ানোর জন্য নতুন করে তাদের আবেদন করতে হতে পারে, এমনটা আইনজীবীরা বলছেন। সোনিয়া, আজই 2016 অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে এসএসসি। হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশের কথা জানালেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্ট যেটা এসএসসিকে বলেছিল, 1 নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না। 2, দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে। দাগিদের মধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি, মাননীয় সুপ্রিম কোর্টের কথায় আজকে পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে। টেন্টেডদের যে লিস্ট, সম্পূর্ণ লিস্ট বার করবে। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসিকে, এটা অক্ষরে অক্ষরে পালন করছে। খেজুরিতে গ্রেপ্তার বিজেপি নেতা, দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। আক্রান্ত খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আরো একবার জানাবো, খেজুরিতে গ্রেপ্তার বিজেপি নেতা, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, আরো বিস্তারিত জানাতে পারবে সুজিত, রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, খেজুরিতে একেবারে সরাসরি বিজেপি বানান বিজেপি, অর্থাৎ বিজেপির যে একটা গোষ্ঠী কেন্দ্র খেজুরিতে সামনে আসছে বারবার করে, সেই গোষ্ঠী কেন্দ্রের যেন রেট আবারও নতুন করে দেখা গেল, যেখানে গ্রেপ্তার হলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অভিযুক্ত তিনি হিসেবে কি অভিযোগ তার বিরুদ্ধে না, বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে একেবারে রীতিমতো হামলা চালানো আগ্নেয়াস্ত্র নিয়ে, এবং এমন গুরুতর অভিযোগ যে সামনে আসছে সেটা নিয়েই কিন্তু পুলিশের কাছে অভিযোগ, পুলিশি পদক্ষেপ। এবং সোনিয়া, এই পুলিশি পদক্ষেপ যেখানে কিনা বিজেপি নেতা গ্রেপ্তার হচ্ছেন অভিযুক্ত হিসেবে এবং তার যে বিরুদ্ধে অভিযোগ, সেখানে কিনা পঞ্চায়েত সমিতির সভাপতি মানে বিজেপি নেত্রী
বাড়িতে গিয়ে হামলা চালানোর অভিযোগ, এবং এই অভিযোগ ঘিরেই কিন্তু রীতিমতো নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে আসে। তারপরেই দেখা গেল অভিযোগ থানায় এবং থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে কাঁথি আদালতে তোলা হবে। একেবারে সুজিত, এবং এই গোটা ঘটনায় বিজেপিও অস্বস্তিতে। বিজেপির তরফ থেকে কি রিয়াকশন দেখব? আইন তার বিচার করবে, তার প্রশাসন তার বিচার করবে যে অভিযোগ এসছে। আর আমরা মনে করি এই অভিযোগ ভিত্তিহীন। এটা কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক বিষয় হতে পারে, দলের পঞ্চায়েত সমিতি হতে পারে, দলের কর্মাধ্যক্ষ বা দলের নেতা। তো আইনের ঊর্ধ্বে এখানটাতে কেউ নয়। কোনো বিরোধী দল হিসাবে বলছে যে বিজেপির মধ্যে গুতোগুতি, না, এটা আমরা এই কথাটাকে আমরা নস্যাৎ করছি। এটা ভারতীয় জনতা পার্টি আজকে নরেন্দ্র মোদী নীতি আদর্শ দেশকে যে সংস্কার দিয়েছে, মায়েদেরকে যে সম্মান দিয়েছে, মানুষকে মাথা তুলে দাঁড়াতে যে সাহায্য করেছে, এটা তৃণমূলের নেতার পাশ থেকে আমাদেরকে শিখতে হবে না। আর এবার পারুইয়ের ৭০ গ্রাম পঞ্চায়েতের দিকে আমরা নজর রাখবো, কারণ সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে হামলার মারধরে অভিযোগ উঠে আসছে। নতুন বুথ সভাপতিকে বেধড়ক মারের অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছে? ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, গোষ্ঠীদ্বন্দ্বে হামলা মারধরের অভিযোগ ঠিক কি ঘটেছে? দেখো, একদম যেটা বলে রাখবো, গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। পারুইয়ের যে ৭০ গ্রাম রয়েছে, সেই ৭০ গ্রামের যে বাসস্ট্যান্ড, সেখানেই কিন্তু ঘটনাটি ঘটেছে। মূলত যেটা অভিযোগ, আকবর থেকে পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, তিনি যখন এসে দাঁড়ান তখনই তাকে, অর্থাৎ তার বিপরীত গোষ্ঠী বাবর আলী লোকজন বা বাবর আলী নিজে এসে তাকে বেধড়ক মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং তারপরেই কিন্তু তাকে, তার যেহেতু হাত ভেঙে গেছে এবং পায়ের একটা অংশ চোট লেগেছে, তাকে কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে তিনি কিন্তু ভর্তি রয়েছেন। এবং যদিও এই বিষয়ে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে গেছেন বাবর আলী, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এটা কোনো ব্যাপার নয়। যদিও যেটা স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবং এলাকা কার দখলে থাকবে, অর্থাৎ এই এলাকাকে দখলে রাখবে, সেটা নিয়েই কিন্তু তাদের গোষ্ঠী কোন্দল, এবং পঞ্চায়েত কার দ্বারা চলবে সেই নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস। বেশ ইন্দ্রজিৎ, একেবারে গোষ্ঠী কোন্দলের অভিযোগ, দুপক্ষই কি বলছে দেখি। অঞ্চল কমিটির সঙ্গে দ্বন্দ্ব, তাই বাবর আলীকে দল থেকে বহিষ্কার করেছে। মারধর করে টিকে থাকার জন্য সে দাঁড়িয়ে রয়েছে। ফের এখন আমার ওপরে হামলা করে মারধর করলে হাতের কলার ভেঙে যায়, ডান হাত ভেঙে যায়, কোমর ভেঙে যায়। পুলিশ ওর হয়ে কাজ করছে। যেহেতু ভিলেজ পুলিশ ওর ভাইপো, যাদেরকে আসামি করেছি তাদেরকে অ্যারেস্ট করা কোনো নামই করছে না, তুলছেও না। এবং এই বিষয়ে চন্দনা সিংহ মহাশয়কে জানানো হয়েছে, তাতেও আসামি কিন্তু একজনকে অ্যারেস্ট করছে না। আমি যদি হামলা করবো তাহলে আমার নাম এফআর হতো। এফআর তো আমার নাম দেয়নি, দিতে পারেনি, আমি ছিলাম না, আমার নাম দেয়নি। বুথ সভাপতি করেছে ওকে আজ থেকে 1 বছর কাছাকাছি। কিন্তু এই যে মিনিকেটে এসেছিল, মিনিকেটটা ও কাউকে না বলে, গ্রাম বুথ কমিটি 22টা সদস্য আছে, কাউকে না ডেকে ও নিজের বাড়িতে বিলি করছিল বলে গ্রামের ছেলেদের রাগ এবং আক্ষেপ, যার জন্য গ্রামের ছেলেরাই ওকে ওই চর্থাপর হতে দিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে একদম ভিত্তিহীন, সেটা আমার মন্ত্রীও জানেন। নজর রাখবো এবার মুর্শিদাবাদের ইসলামপুরের দিকে। কেন নজর রাখবো? কারণ সেখানে একেবারে তুলকালাম অবস্থা। অস্ত্র রড হাতে রীতিমতো দুপক্ষের মারামারি সংঘর্ষ, সেই ছবিটা আগে দেখায়। প্রণব রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। প্রণব, এইরকম একটা পরিস্থিতি হলো কেন? ঘটনার সূত্রপাত কোন জায়গায়? দেখো, ইসলামপুরের নসিপুর গ্রামে সানোয়ার শেখের বাড়ির পাশেই একটা তোমার জায়গা রয়েছে, যে জায়গাটা তোমার রাস্তা হিসাবে কিন্তু গ্রামবাসীরা ব্যবহার করতো। সেই জায়গা ঘিরতে গেলেই লেগে যায় দুই পক্ষের মধ্যে গন্ডগোল। তারপরে কিন্তু এইভাবে মারপিট, ব্যাপকভাবে মারপিট ছড়িয়ে পড়ে, গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর সেই গুরুতর ভাবে দুজন তোমার আহত হয়, তাদেরকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করানো হয়। ইসলামপুর থানার পুলিশে ছুটে আসে, তারপরে কিন্তু দুজনকে আটক করে নিয়ে যায়। এবং পুলিশের পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জমি জরিপের কাজ চলছে। যদিও যাদের জমি, তাদের দাবি তাদেরই নামে যেহেতু জমি রয়েছে, সেই কারণে তারা ঘিরতে গিয়েছে। যদিও গ্রামবাসীদের দাবি যে এই জায়গাটার ওপর দিয়ে যেহেতু তারা দীর্ঘদিন ভাবে হাঁটাচলা করছে, সেই কারণে রাস্তা হিসাবে ব্যবহার হচ্ছে। এবং উভয় পক্ষ বসে একটা মীমাংসা করার কাজ চলছে ইতিমধ্যেই। এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে। রাস্তা ওরা বাড়ির কাছে আছে, গাছ লাগিয়ে নিচ্ছে, ঘর করে নিচ্ছে। আমরা কিছু বলতে, আমাদের চলাচল রাস্তা ফেলে রেখে। কারা ঘিরছে?
এই যে এইখানে আজকে কারাগিরি চলো যে জায়গাটা, আজকে না, আজ থেকে 2 দিন আগে কারাগিরি চলো তারা। নাম কি তাদের? নাম কি তাদের?